ঈদুল আজহার। ঈদুল আজহারে ত্যাগের মহিমায় মহিমান্বিত এই দিন আমি আমার দেশবাসী এবং নির্যাতিত এবং শহীদ পরিবার এবং প্রবাসী বাঙালি সকলের প্রতি এবং বিশ্বের মুসলিম উম্মাহ সকলের প্রতি আমার শুভেচ্ছা জানাচ্ছি। আজকে এই দিনটিতে যারা শহীদ পরিবার এবং নির্যাতিত তাদের সাথে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আগামীকাল আমাদের পবিত্র ঈদ, আবার সেই সাথে সাথে বাঙালির মুক্তি সনদ 6 দফা দিবস। বাংলাদেশের শোষিত, বঞ্চিত, নির্যাতিত মানুষ তাদের ভাগ্য পরিবর্তন করবার জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের মানুষের মুক্তির লক্ষ্যে সংগ্রাম করে যান। আমাদের ভাষা আন্দোলন থেকে শুরু করে বাঙালির স্বাধিকার আদায়ের আন্দোলনে তিনি দিনের পর দিন নির্যাতন ভোগ করেন, কারাগারে বারবার নিক্ষিপ্ত হন, মিথ্যে মামলার শিকার হন। শত নির্যাতন সহ্য করেও তিনি বাংলাদেশের মানুষের মুক্তি অর্জনের সংগ্রাম অব্যাহত রাখেন এবং বাঙালির সমস্ত অধিকার প্রতিষ্ঠার জন্য এই 6 দফা দাবি পেশ করেছিলেন। যখন 1965 সালে ভারত পাকিস্তানের যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে দেখা গেল যে আমরা বাঙালিরা সম্পূর্ণ অরক্ষিত। কারণ পাকিস্তান নামে দেশটি যা কিছু উন্নতি সবই হলো পাকিস্তানে, অর্থাৎ পশ্চিম পাকিস্তানে। আমার বাঙালিদের কোনো রকম সুরক্ষার ব্যবস্থা ছিল না। এই অবস্থা থেকে মুক্তির জন্য বাঙালি জাতির অধিকার প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 6 দফা দাবি পেশ করেন এবং ফেব্রুয়ারি মাসে এই দাবি পেশ করেছিলেন। এই দাবি পেশ শুধু না, তিনি এই দাবিটা সারা বাংলাদেশের মানুষের কাছে তুলে ধরেন। 35 দিনের মধ্যে তিনি 32টা জায়গায় জনসভা করে এই 6 দফা মানুষকে ব্যাখ্যা দেন এবং এটা ছিল আসলে বাঙালি জাতির জন্য একটা অধিকার প্রতিষ্ঠার এবং স্বাধিকার আদায়ের সংগ্রামের মূল বাণী। 8ই মে 1966 সাল, 1966 সালের ফেব্রুয়ারিতে তিনি এই 6 দফা দাবি পেশ করেছিলেন পাকিস্তানে। আর ঢাকায় ফিরে এসে তিনি সারা বাংলাদেশ সফর করেন এবং 8ই মে নারায়ণগঞ্জে তিনি আদমজীতে জনসভা করেন, 6 দফার ব্যাখ্যা দেন এবং ওই দিন রাত্রে যখন ফিরে আসেন, সেই রাতেই সমস্ত বাসা পুলিশ ঘিরে ফেলে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করে নিয়ে যায়। জেলখানায় 9ই মে তারা গ্রেপ্তার দেখায়। 68 68 সালের 18 জানুয়ারি, অর্থাৎ 17 জানুয়ারি দিবাগত রাতে কারাগার থেকে, ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবকে মুক্তি দিয়ে জেল গেটে আবার গ্রেপ্তার করে ঢাকা ক্যান্টনমেন্টে নিয়ে বন্দি করেন এবং তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা দেওয়া হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবকে যখন 8ই মে গ্রেপ্তার করা হয়, এরপরে কিন্তু দেশে আন্দোলন শুরু হয় এবং 7ই জুন হরতাল ডাকা হয়। সেই হরতালে আমাদের তেজগাঁর শ্রমিক নেতা মনু মিয়া সহ 11 জনকে পাকিস্তানি হানাদার বাহিনী গুলি করে হত্যা করে। একের পর এক বঙ্গবন্ধু শেখ মুজিবের উপর মামলা দেওয়া হয়েছে। তিনি যে যে জেলায় যখনই বক্তৃতা দিয়েছেন তখনই তার বিরুদ্ধে একটা মামলা এবং গ্রেপ্তার করা হয়েছিল। অবশেষে তো তাকে কারাগারে রাখা হলো। এরপর
নিয়ে গেল ক্যান্টনমেন্টে। আমরা পরিবার ক্যান্টনমেন্টে মামলা শুরু হবার আগ পর্যন্ত প্রায় 5 মাস 6 মাস আমরা কিচ্ছু জানতে পারিনি যে আমার আব্বা বেঁচে আছেন না মারা গেছেন, কোথায় আছেন, কোথায় তাকে নিয়ে গেল, আমরা কিচ্ছু জানতে পারিনি। কারণ জেল গেটে ওই 18 তারিখে আমাদের ইন্টারভিউ ছিল, আমরা গিয়েছিলাম, কিন্তু দেখা করতে পারিনি। আর ওখান থেকে কিচ্ছু বলে নেই যে তিনি কারাগারে আছেন না কোথায় আছেন। আমাদের সবসময় আশঙ্কা ছিল তাকে বোধহয় মেরেই ফেলে দিয়েছে। যাই হোক, এরপরে বিচার কাজ শুরু হয় জুন জুলাই মাসের দিক থেকে। এই প্রথম আমরা জানতে পারি যে না, তিনি বেঁচে আছেন। এভাবে তিনি নিজের জীবনটাকে উৎসর্গ করেছিলেন বাঙালি জাতির জন্য। আর এই 6 দফার পথ ধরেই কিন্তু আন্দোলন সংগ্রাম হয়, গণ অভ্যুত্থানে আইয়ুব খানের পতন ঘটে, এবং আইয়ুব খান বাধ্য হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবকে মুক্তি দিতে। 1969 সালের 22শে জানুয়ারি, 22শে ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবকে আইয়ুব খান মুক্তি দিতে বাধ্য হয়। আইয়ুবের পতন ঘটে, ইয়াহিয়া ক্ষমতা দখল করে, মার্শাল ল দেয়, এবং ইয়াহিয়া এসে নির্বাচন দেয়। 70 সালের নির্বাচন, সেই নির্বাচনে সম্পূর্ণ পাকিস্তানে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে, কিন্তু ক্ষমতা দেয় না ইয়াহিয়া খান। বঙ্গবন্ধু শেখ মুজিব অসহযোগ আন্দোলনের ডাক দেন, বাংলাদেশের মানুষ অক্ষরে অক্ষরে তা পালন করে, এবং ধানমন্ডি 32 নম্বর বঙ্গবন্ধু ভবনটা হয়ে যায় সকল আন্দোলনের কেন্দ্রবিন্দু। সেখান থেকে যে নির্দেশনা যেত, বাঙালি জাতি সেই নির্দেশনাই মেনে চলতো। 25শে মার্চ 71 সাল পাকিস্তানি হানাদার বাহিনী গণহত্যা শুরু করে। 26শে মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধু শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দেন। যখন তিনি অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছিলেন, সেই থেকে পৃথিবীর অনেক পত্রিকা, অনেক দেশে, বিশেষ করে ইংল্যান্ডে বিভিন্ন পত্রিকা তারা লিখেছিল যে 32 নম্বরের বঙ্গবন্ধু ভবনটি এখন ইংল্যান্ডের 10 নম্বর ডাউনিং স্ট্রিট, অর্থাৎ এটা ছিল, এটা হলো প্রধানমন্ত্রীর অফিস কাম রেসিডেন্স। এই অসহযোগ আন্দোলনের মধ্য দিয়েই বাঙালি জাতি ঐক্যবদ্ধ হয়। 7ই মার্চে ঐতিহাসিক ভাষণ, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবং একটা গেরিলা যুদ্ধের প্রস্তুতি নেওয়ার নির্দেশনাও বঙ্গবন্ধু শেখ মুজিব দিয়ে দেন। এভাবে কিন্তু সংগ্রামের মধ্য দিয়েই 26শে মার্চ যখন তিনি স্বাধীনতা ঘোষণা দিলেন, বাঙালি জাতি অক্ষরে অক্ষরে তা পালন করলো। এবং 16ই ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের মিত্র বাহিনী অর্থাৎ ভারতীয় বাহিনীর হাতে আত্মসমর্পণ করে। আন্তর্জাতিক চাপে ইয়াহিয়া খান তখন তার পতন ঘটে গেছে, ভুট্টো ক্ষমতায় দখল করেছে, এবং সে বাধ্য হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবকে মুক্তি দিতে। 8ই জানুয়ারি 1972 সালে বঙ্গবন্ধু শেখ মুজিব পাকিস্তানি কারাগার থেকে মুক্তি পেয়ে লন্ডনে যান, এবং সেখান থেকে বাংলাদেশে ফিরে আসেন 10ই জানুয়ারি। একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ তিনি গড়ে তুলে মাত্র 3 বছর 7 মাস 3 দিন ক্ষমতায় ছিলেন। এরই মধ্যে এই বিধ্বস্ত বাংলাদেশটাকে তিনি স্বল্পোন্নত দেশে উন্নীত করে যান। বাংলাদেশের প্রবৃদ্ধি 9 ভাগ পর্যন্ত তিনি উন্নীত করেছিলেন। এই 9 ভাগ প্রবৃদ্ধি কিন্তু আজ পর্যন্ত কেউ উঠাতে পারেনি। অর্থাৎ মানুষের জীবন মান উন্নত করার সব পদক্ষেপ তিনি নিয়েছিলেন, এবং গণতন্ত্রকে তৃণমূল মানুষের কাছে নিয়ে আসার জন্য তিনি যে দ্বিতীয় বিপ্লবের কর্মসূচি দেন এবং নির্বাচন ব্যবস্থাকে ঢেলে সাজান, তার শুভ ফল মানুষ পেতে শুরু করে। মাত্র 9 মাস থেকে 10 মাসের মধ্যে তিনি একটি সংবিধান উপহার দেন এদেশের মানুষকে, এবং সেই সংবিধানের মাধ্যমে বাংলাদেশের মানুষের মৌলিক চাহিদা অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষা সহ সকল মৌলিক চাহিদাগুলির কথা এই সংবিধানে দেয়া। আমাদের দুর্ভাগ্য যে 1975 সালের 15ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্মমভাবে হত্যা করা হলো। এই হত্যার পর
আপনারা জানেন যে বাংলাদেশে আর গণতন্ত্র ছিল না, স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হয়, হত্যা খুন ষড়যন্ত্রের রাজনীতি শুরু হয়। এরই বিরুদ্ধে অনেক লড়াই সংগ্রাম করে আমরা কিন্তু 96 সালে আওয়ামী লীগ, 21 বছর পর আওয়ামী লীগ সরকারে আসে। যখন 15ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবকে নির্মমভাবে হত্যা করা হলো 1975 সালে, আমার বাবা বাংলাদেশের রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিব, সেই সাথে সাথে আমার মা, আমার 3 ভাই, ভ্রাতৃবধূরা, 2 ভ্রাতৃবধূ, আমার একমাত্র চাচা সহ আমাদের পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যা করে, জেলখানায় জাতীয় চার নেতাকে হত্যা করে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসটাকেই মুছে ফেলার চেষ্টা করা হয়, ঠিক এখন যেভাবে আবার সেই ইতিহাস মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে, এবং পরাজিত শক্তিদেরকে ক্ষমতা বসানো হয়, যারা যুদ্ধাপরাধী এবং বঙ্গবন্ধু শেখ মুজিবের হত্যাকারী তাদেরকে দায় মুক্তি দেওয়া হয়। ঠিক এই এখন আপনারা দেখেন ইউনূস ক্ষমতা আসার পর যেভাবে পুলিশ হত্যা, ছাত্র হত্যা, শিক্ষক হত্যা, সাংবাদিক হত্যা, এভাবে একের পর এক যে হত্যাকাণ্ডগুলি যারা ঘটিয়েছিল এবং সবকিছু জ্বালিয়ে পুড়ে ছারখার করেছিল অগ্নি সন্ত্রাস করে, সেই মেট্রো রেল থেকে বিটিভি ভবন থেকে শুরু করে সমস্ত প্রতিষ্ঠানগুলি যা আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছিল এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িঘর জ্বালিয়েছে, তাদেরকে দায় মুক্তি দিয়েছিল। ঠিক 75 সালে ও কিন্তু একইভাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের হত্যাকারীদের দায় মুক্তি দিয়ে তাদের বিভিন্ন দূতাবাসে যে অরমান চাকরি দিয়ে পুরস্কৃত করেছিল। আওয়ামী লীগ সরকার আসার পর থেকে বাংলাদেশের মানুষ সরকারি সেবা পেয়েছে। 2009 সালে যখন আমরা দ্বিতীয়বার সরকারে আসি, তখন থেকে জনগণের ভোটে আমরা নির্বাচিত হয়েছিলাম। 2008 সালে আমাদের 300 সিটের মধ্যে আমরা 259টা 59টি সিটে নির্বাচন করি, বাকি সিটগুলো আমাদের শরিক দলকে দিয়ে দিয়েছিলাম। এবং এর মধ্যে আওয়ামী লীগ এককভাবে 233টা সিটে জয়লাভ করে, 230টা সিটে প্রথম, এবং বাই ইলেকশন আরো 3টা সিট। এবং জনগণের যে আস্থা বিশ্বাস আমরা পেয়েছিলাম, সেই আস্থা বিশ্বাসের ফলেই কিন্তু পরবর্তীতে 2014, 18, 24 প্রত্যেকটা নির্বাচন অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু হয়েছিল। কারণ নির্বাচনের সংস্কারে ছবি সহ ভোটার তালিকা, স্বচ্ছ ব্যালট বাক্স এবং মানুষ যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে সেই ব্যবস্থাটা আমরা করেছিলাম। মানুষের ভোটের অধিকার এবং গণতান্ত্রিক অধিকার 2009 সাল থেকে 24 সাল পর্যন্ত সুরক্ষিত ছিল, যার ফলে বাংলাদেশের অর্থনীতির ব্যাপক উন্নতি ঘটে। আমি যখন সরকার গঠন করি 2009 সালে, বাজেট ছিল মাত্র 68,000 কোটি টাকা। আর 2024 সালে যখন এই বাজেট দিই, সেই বাজেট দিতে পেরেছিলাম 7,97,000 কোটি টাকা। আমাদের অর্থনীতি শক্তিশালী, এবং সাউথ এশিয়ায়, অর্থাৎ দক্ষিণ এশিয়ায় আমাদের অর্থনীতি দ্বিতীয় স্থান অধিকার করেছিল। 1 নম্বরে ছিল ভারত। আর এশিয়ার ভিতরে আমরা নবম স্থানে ছিলাম, সারা বিশ্বে 35তম স্থানে। আমাদের প্রবৃদ্ধি আমরা কোভিড-19 অতিমারির আগে 8% পর্যন্ত উন্নীত করেছি। মাথাপিছু আয় $2,800 উন্নীত করেছিলাম। কোভিড এবং আহ, আন্তর্জাতিক অর্থনৈতিক মন্দা, স্যাংশন, কাউন্টার স্যাংশন, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, নানা কারণে সারা বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা দেখা দেয়। বাংলাদেশেও তার ধাক্কা লাগে, কিন্তু তারপরে ওই কোভিডের কারণে অনেক উন্নত দেশও তাদের প্রবৃদ্ধি ধরে রাখতে পারেনি। কিন্তু আওয়ামী লীগ সরকার দেশের মানুষের জন্য অ্যাভারেজ 6.7% আমরা আমাদের প্রবৃদ্ধি ধরে রাখতে সক্ষম হই। মাথাপিছু আয় $2,794 আমরা উন্নীত করেছিলাম। কারণ কোভিডের জন্য সামান্য কমলেও মাথাপিছু আয়, কর্মসংস্থান এবং দারিদ্র্য বিমোচন প্রতিটি ক্ষেত্রে আমরা উন্নতি করেছি। আমাদের অর্থনীতি অত্যন্ত শক্তিশালী অর্থনীতি আমরা গড়ে তুলেছিলাম বলেই আমরা 2021 সালে বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পায়।
স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী যখন আমরা উদযাপন করি, তখনই কিন্তু আমরা এই উন্নতিটা বাংলাদেশে করতে পেরেছি। অনেকেই এখন বক্তব্য বলবেন বাংলাদেশের অর্থনীতি নাকি খুবই খারাপ অবস্থা ছিল, নাকি ধ্বংসপ্রাপ্ত ছিল। আমার প্রশ্ন, যে অর্থনীতি প্রবৃদ্ধি 6.7 ভাগ অ্যাভারেজে ধরে রাখতে পারে, 2023 সালে তো আমাদের প্রবৃদ্ধি ছিল 7.4 ভাগ, এবং আমাদের মাথাপিছু আয় যেখানে মাত্র 445 মার্কিন ডলার থেকে আমরা 2,794 মার্কিন ডলারে উন্নীত করতে পেরেছি। দারিদ্র্যের হার আমরা 18 ভাগে নামিয়ে এনেছিলাম, অতি দারিদ্র্যের হার 5% নামিয়ে এনেছিলাম। তাহলে এই দেশের অর্থনীতি খারাপটা হলো কি? মানুষ শান্তিতে ছিল, কিন্তু দুর্ভাগ্য আমাদের যে একটি মানুষের ক্ষমতার লোভে বাংলাদেশটা আজকে শেষ হয়ে গেল। এবং আপনারা জানেন যে সামান্য একটা একটা আন্দোলন, কি কোটা, যে কোটা ছিল না, আমি বাতিল করে দিয়েছিলাম। আর সেই কোটা আন্দোলনের নাম করে সরকার উৎখাতের প্রচেষ্টা এবং সরকারকে বেকায়দা ফেলার এবং হত্যাযজ্ঞ শুরু হলো। 7ই জুলাই থেকে যে আন্দোলন, 14ই জুলাই পর্যন্ত তো যতক্ষণ শান্তিপূর্ণভাবে ছাত্ররা আন্দোলন করেছে তাদের কিছুই বলা হয়নি। কিন্তু 15ই জুলাই থেকে যখন তারা হত্যাযজ্ঞ শুরু করলো, 460টা থানা আগুন দিয়ে পোড়ালো, পুলিশ আগুন দিয়ে পোড়ালো, পুলিশকে মারলো সাধারণ মানুষ, ছাত্র। এবং এই যে ছাত্ররা নিহত হয়েছে, এই ছাত্রদের হত্যা কারা করেছে? পুলিশ তো মেটাল বুলেট ব্যবহারই করে নাই, কিন্তু পুলিশকে তারা মেরেছে যখন, পুলিশকে আত্মরক্ষা করা বা যারাই ডিউটিতে ছিল তাদের তো নিজেদের রক্ষা করার অধিকার রয়েছে। কিন্তু এই যে পুলিশকে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হলো, অন্তঃসত্ত্বা পুলিশ কনস্টেবল রেহাই পেল না। সাধারণ মানুষকে যে হত্যা করা হলো, আওয়ামী লীগের অগণিত নেতা কর্মী, মুক্তিযোদ্ধা, তাদেরকে পিটিয়ে হত্যা, কি মব জাস্টিস? এখানে মব কোথায়? এখানে কতগুলি সন্ত্রাসী, তারাই এই ঘটনাগুলি ঘটিয়েছে। এবং মেট্রো রেল থেকে শুরু করে বিটিভি ভবন থেকে শুরু করে সমস্ত জায়গায় যে আগুন দিয়েছে, এটা তো এখন প্রমাণিত সত্য। তার কারণ, এটা যে পরিকল্পিতভাবে করা। এবং আমাদের ডক্টর ইউনূস সাহেব তিনি নিজেই স্বীকার করেছেন, সেপ্টেম্বর মাসে বিল ক্লিন্টন ফাউন্ডেশন যে ইউনূস বলল যে এই আন্দোলন, এখানে ছাত্ররাও জানতো না, জনতাও জানতো না। এই আন্দোলনটা ছিল তার মেটিকুলাসলি ডিজাইনড আন্দোলন, অর্থাৎ একটা গভীর চক্রান্ত ষড়যন্ত্র বাংলাদেশের বিরুদ্ধে করেই সে হাসিনা সরকারকে উৎখাত করতে পেরেছে, তাই খুব খুশি। এবং এটা কার্যকর করেছে তার মাস্টার মাইন্ড। সে মাস্টার মাইন্ডকে সে পরিচয় করে দিল এবং হাতে তালি দিল, হাতে তালি দিয়ে আবার খুব খুশি মনে। তাহলে এখানে তো ছাত্র জনতার কোনো সম্পর্ক নাই, এটা তো তার ক্ষমতা দখলের জন্য এবং দেশ বিক্রির জন্য। আজকে আমাদের সেই কি বাংলাদেশের সমুদ্র সীমা আমরা অর্জন করেছি, সেখানে ঘাঁটি দেবে দেবে বাংলাদেশে আণবিক করিডোরের নামে দেশ বিক্রি করা, আমাদের চট্টগ্রাম পোর্ট বিক্রি করা, নানা রকম চক্রান্ত সে করে যাচ্ছে। এবং যেদিন তার ক্ষমতা দখলের এই লোভের আগুনেই কিন্তু বাংলাদেশ জ্বলছে। একটার পর একটা যে হত্যাকাণ্ড তারা ঘটাচ্ছিল, হাতে চাপাতি, চাইনিজ কুড়াল, গ্রিস, লাঠিসোঁটা নিয়ে মানুষকে পিটিয়ে পিটিয়ে হত্যা করা, এইরকম বীভৎস ঘটনা আর কে দেখেছে? শুধু মানুষ কেন, অবেলা গরুও রেহাই পায়নি। কোন আওয়ামী লীগ নেতার খামারে গরু বা কার বাড়িতে গরু, তাদেরকে সেই গরু পিটিয়েও তারা হত্যা করেছে। ছাত্রলীগের ছেলে পেলে সেই 11 তলা থেকে হাত পায়ের রক কেটে ছুঁড়ে ফেলে দিয়েছে। আবার মাটিতে মরলো কিনা সেটাও তারা দেখে। একটার পর একটা তারা যে নির্যাতন করে করে মানুষকে মেরেছে, এরকম বীভৎস চিত্র বোধহয় আর কখনো দেখা যায়নি। আজকে দেখলাম ঈদের শুভেচ্ছা দিতে বক্তৃতা দিচ্ছে, শুনলাম কিছুটা। তা আমার
তার ইউনূসের বক্তৃতা শুনে মনে হলো যে ইউনূস কি ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন নাকি নিজের অপকর্মের ছাপাই গাইলেন। সেটাই আমার প্রশ্ন। সে মনে হলো যে সম্পূর্ণ ছাপাই গিয়ে যাচ্ছেন, এবং যে কথাগুলি সে বলছে তার সাথে বাস্তবের তো কোনো মিল নেই। অর্থনীতি নাকি ধ্বংসপ্রাপ্ত ছিল, অর্থনীতি ধ্বংস হবে কেন? আমি তো বললাম আমাদের অর্থনীতি সবচেয়ে শক্তিশালী ছিল। আজকে বাজেট দিয়েছেন, আমি যেখানে 7,97,হাজার কোটি টাকা বাজেট দিতে পারলাম, ইউনিট এই 8 মাসের মধ্যে বাংলাদেশের অর্থনীতিকে এমন ভাবে ধ্বংস করেছে। সেই বাজেট বাড়াতে তো পারলই না, বরং আরো কমিয়ে দিয়েছে। বাজেট তো কখনো কমে না। আমি যদি 68,000 কোটি টাকা থেকে 7,97,হাজার কোটি টাকা বাড়াতে পারি, তো ইউনূস কেন ব্যর্থ হলো? একটা বাজেট দিতে সে ব্যর্থ হয়েছে। তার বক্তৃতা ছিল সম্পূর্ণ মিথ্যার ফুল ঝুড়িতে ভরা। অর্থাৎ এই যে 8 মাসে যত মানুষ হত্যা করেছে, 15ই জুলাই থেকে যত হত্যাকাণ্ড, অগ্নিসন্ত্রাস, যতগুলি ঘটনা ঘটেছে, যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে সে দায় মুক্তি দিল। কেন দায় মুক্তি দিল? বিচার চাওয়ার অধিকার কি কারো নাই? এই যে আজকে এখানে আমার সাথে যারা কথা বলবেন, আমি জানি স্বজন হারা বেদনা কি কষ্টের। এর থেকে আর বেশি কেউ জানে না। কারণ আমরা দুই বোন, বাবা মা ভাই, একই দিনে সব হারিয়েছিলাম। এমনকি আমরা তখন বিদেশে, আমাদের দেশে আসতে দেয়নি। 6টা বছর আমাদের বিদেশে মাটিতে থাকতে হয়েছে। এমনকি পাসপোর্টটাও রিনিউ করে দেয়নি। এইরকম নির্যাতন হয়েছে। তারপরেও সেই দুঃখ কষ্ট ব্যথা বেদনা সবকিছু বুকে নিয়ে আমি দেশে ফিরে এসেছি বাংলাদেশের মানুষের জন্য কাজ করতে। এবং আমরা প্রমাণ করেছি যে আন্তরিকতা থাকলে, সুষ্ঠু পরিকল্পনা থাকলে, নীতি আদর্শ থাকলে, মুক্তিযোদ্ধার চেতনায় বিশ্বাস থাকলে বাংলাদেশের উন্নয়ন করা যায়। সেটা অন্তত একটু দাবি করতে পারি। 2009 সাল থেকে 24 সাল পর্যন্ত যে ক্ষমতায় ছিলাম, এই 15 বছর 7 মাসের মধ্যে বাংলাদেশ সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে উন্নীত হয়েছে। আর সেটাকে ধ্বংস করলো আমাকে আর রেহানাকে হত্যা করার পরিকল্পনা করে। এবং আপনারা জানেন যে ইউনূসের সমন্বয়ক একজন বলল কি, পুলিশ হত্যা করেছে আর মেট্রো রেলে আগুন দিয়েছে, সেই জন্যই তার বিপ্লব সফল হয়েছে। আর একজন বলল ছাত্র পাওয়া যায়নি বলে তারা ফলস আইডি কার্ড দিয়ে রাস্তার টোকাই থেকে শুরু করে, কিশোর গ্যাং থেকে শুরু করে, বেহারি পটির ছেলেপেলে নিয়ে এসে তাদেরকে দিয়ে ছাত্র সাজিয়ে গণভবন আক্রমণ করেছে। বঙ্গবন্ধু ভবন তারা ভেঙে ফেলেছে। প্রথমে আগুন দিল, তারপর বুলডোজার দিয়ে ভাঙলো। যে বাড়ির থেকে স্বাধীনতার ঘোষণা, সেই বাড়িতেই বঙ্গবন্ধুকে হত্যা করা হলো। আমরা এই বাড়িটা কিন্তু আমি আর রেহানা ভোগ করিনি। আমরা এটা বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট করে জনগণকে দান করে দিয়েছিলাম। আর সেই বাড়িটা তারা ভেঙে ফেলে দিল, যেখানে রক্তের দাগ, বুলেটের দাগ, ওইটুকু স্মৃতিচিহ্ন নিয়েই কিন্তু আমরা বেঁচে ছিলাম। দেশি বিদেশি অনেকে সেখানে, অনেক রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, জ্ঞানী গুণী লোক ওই বাড়িতে ওই মিউজিয়ামটা দেখতে গেছে। স্মৃতি জাদুঘর আমরা করে দিয়েছিলাম, আর সেটাকে তারা ধ্বংস করলো। মুক্তিযোদ্ধা জাদুঘর ধ্বংস করেছে ইউনূস, মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্নগুলি মুছে ফেলেছে। হ্যাঁ, আমি দেশের উন্নতি করেছি, রাস্তাঘাট, পুল, ব্রিজ, বিভিন্ন স্থাপনা করে দিয়েছি। এমনকি সশস্ত্র বাহিনীর জন্য যত উন্নতি আমি সরকার আসার পরে করেছি, তারপর আর আগে তো কেউ এর আগে করে নাই, তার আগে তো কেউই করেনি। এটা তো বাস্তব। আমি যেখানে যে সমস্ত স্থাপনা করেছি, যাদের জন্য করেছি তাদের দাবির পরিপ্রেক্ষিতে সেখানে নামকরণ করা হয়েছে। এবং এই নামকরণ জাতির পিতার প্রতি সম্মান দেখানোর জন্য। আর ইউনূস আজকে বক্তৃতা বলে কি, আমি নাকি আমার বাবা মা ভাই আত্মীয় স্বজনের নামে সব করেছি। আমার বাবা মা হিসেবে না, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব দেশের স্বাধীনতা এনে দিয়েছেন। আজকে ইউনূস সাহেবকে বলতে চাই, যতই আপনি সে নাম মুছে ফেলতে চান, এটা তো মুছতে পারবেন না। ইতিহাস ইতিহাসই, ইতিহাস আপন গতিতে চলে। আজকে বঙ্গবন্ধুর স্মৃতি মুছে ফেলে দিচ্ছেন, আজকে বঙ্গবন্ধুকে জাতির পিতার নাম থেকে বাতিল করে দিচ্ছেন, তার নামটা মুছে ফেলে দিচ্ছেন। তাহলে আপনি কোথায় বসে আছেন? ক্ষমতা কার, কোথায় দখল করলেন? এই বাংলাদেশ নামটাও বঙ্গবন্ধু শেখ মুজিবেরই দেওয়া। আজকে কাদের কাছে?
তার দায়বদ্ধতা, সেটাই আমার প্রশ্ন। আজকে 8টা মাসে দেশটাকে তো ধ্বংসের পথে নিয়ে গেছেন। অর্থনীতি সম্পূর্ণভাবে বিপর্যস্ত। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে মানুষের ক্রয় ক্ষমতার আওতার বাইরে। আসলে মানুষের তো আয় রোজগারই নাই। আয় রোজগার থাকলে না মানুষ কিনে খেতে পারবে। আজকে দিনমজুর, রিক্সাওয়ালা, একজন কৃষি শ্রমিক আওয়ামী লীগ সরকারের আমলে যে টাকা কামাই করতো তা নিয়ে 2 বেলা 3 বেলা খেতে পারতো। আর এখন একবেলা খাবার জোটে না তাদের। হাহাকার মানুষের ঘরে ঘরে। যে দারিদ্র্যের হার কমিয়েছিলাম আজকে দারিদ্র্যের হার বাড়িয়ে দিয়েছে। হত দরিদ্রের হার বাড়িয়ে দিয়েছে। মানুষের সমস্ত অর্থ সম্পদ কেড়ে নিয়েছে। আমরা বিদেশ থেকে আমরা ঋণ নিয়েছি, অথবা আমরা বিদ্যুৎ ক্রয় করেছি। বাংলাদেশ কখনো ডিফল্টার হয়নি। ইউনূস আগস্ট মাসে সরকার গঠন করার পর থেকে কোনো টাকা পয়সা বিল কিচ্ছু পরিশোধ করেনি। শেষ বেলা এসে চাপে পড়ে টাকা দিতে হয়েছে, দিয়ে বলে আমরা নাকি ধ্বংস করে গেছি তাই উনি দিচ্ছেন। আরে আমার বাজেটে তো সব টাকা ধরা ছিল, সে টাকা গেল কোথায়? প্রত্যেকটা বিদ্যুতের বিল দেওয়া, যেখান থেকে আমরা ক্রয় করছি, এলএনজির বিল, এমনকি আমরা যে লোন নিতাম সেই লোন পরিশোধের সমস্ত টাকা আমি বাজেটে ধরে রেখেছিলাম। সে টাকা তো ইউনূস মেরে খেয়েছে, পকেটে চলে গেছে। তারা তো, আপনারা যদি তাদের চেহারা দেখেন, আঙ্গুল ফুলে রাতারাতি সব কলা গাছ হয়ে গেছে। এবং যেভাবে নাদুস নুদুস খেয়ে পড়ে হয়েছে, আমার তো আর বলতে হবে না যে কিভাবে তারা শত কোটি টাকার মালিক হয়ে এখন হাজার কোটি টাকার মালিক। ইউনূসের সমন্বয় এবং যাদেরকে দায় মুক্তি দিয়েছে, তারা এখন এইভাবেই লুটে খাচ্ছে বাংলাদেশটাকে। একেবারে খুবলে খুবলে খাচ্ছে খাচ্ছে বাংলাদেশটাকে। যা সম্পদ ছিল সব ধ্বংস করে দিয়ে সব নিজেদের উদরপটি করে যাচ্ছে। আর কথা বলা যাবে না, অমনি লাঠিসোঁটা দিয়ে হত্যা। একটা ভাত, মানে ভাওতাবাজি করে একটা ধাপ্পা দিয়ে ইউনূস ক্ষমতা এসেছে। তার ক্ষমতার কোনো বৈধতা নাই। না আছে জনগণের ম্যান্ডেট, না আছে সাংবিধানিক কোনো স্বীকৃতি। এমনকি মানে সংবিধানের সম্পূর্ণভাবে অস্বীকার করেই সে ক্ষমতাটা দখল করে বসে আছে। এবং খুব এখন মিষ্টি মিষ্টি কথা বলে যাচ্ছে, অথচ রাতারাতি শত শত কোটি টাকার মালিক তারা হয়ে গেছে। নিজে ট্যাক্স দেয় না, তার বিরুদ্ধে ট্যাক্স পাওনা সে মামলা ছিল। শ্রমিকের অর্থ আত্মসাৎ করেছে ইউনূস। শ্রমিকদের করা মামলায় শ্রমিক আদালতে 6 মাসের কারাদণ্ডপ্রাপ্ত দণ্ডিত ব্যক্তি, সে আজকে বাংলাদেশের কর্ণধার। এমনকি সাধারণ মানুষের যেটুকু আমরা তাদের সহযোগিতার জন্য কাজ করেছিলাম, সোশ্যাল সেফটি নেট, আমার 116টা সোশ্যাল সেফটি নেট প্রকল্প প্রচলিত ছিল। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, ছেলে মেয়েদের বৃত্তি, উপবৃত্তি, উচ্চশিক্ষা বৃত্তি, সব বন্ধ। এমনকি যখন পণ্যের দাম বেড়ে গেল, আমার মূল্যস্ফীতি সবসময় আমি 9-এর মধ্যে রেখেছিলাম, সিঙ্গেল ডিজিটে। এই ইউনূস ক্ষমতা দখল করে তার 14-তে তুলে ফেলেছিল। তারপরে কিছুটা কমে আসছে সারা বিশ্বব্যাপী, সেখানে কমিয়ে এনে এখনো তো কিন্তু ডাবল ডিজিটে রয়ে গেছে। কিন্তু সে মিথ্যে কথা বলে দিল যে সমস্ত জিনিসের দাম নাকি মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে। তাহলে মানুষ খেতে পায় না কেন একবেলা? তার কষ্ট হয় কেন? দিনমজুর কেন টাকা কামাই করতে পারে না? সে জবাব দিক। মিথ্যা কথা, কথায় সে পাকা, এতে কেউ মানে অস্বীকার করবে না। আর মিথ্যা কথা বলতে তো আরো ওস্তাদ, এবং সেটাই সে করে যাচ্ছে। আজকে মানুষ দিশাহারা। তার উপর না হলেও আওয়ামী লীগের 4-5 লক্ষ মানুষের বিরুদ্ধে মামলা দিয়ে কারাগার ভর্তি, 1,37,000 মানুষ আজকে কারাগারে। পিটিয়ে পিটিয়ে আওয়ামী লীগের নেতা কর্মীদের হত্যা করেছে। নাহলে 1,000-এর উপর মানুষকে হত্যা করেছে এবং আহত, হাত নাই, চোখ নাই, পা নাই, এরকম আহত নিহত পরিবারগুলি। এবং সমস্ত আহতদের নিয়ে তার চিকিৎসা বন্ধ দিতে দেয় না। ডাক্তারদের চাকরি খেয়েছে। এমনকি হাইকোর্ট, উচ্চ আদালত, চিফ জাস্টিস থেকে শুরু করে জজ সাহেবদেরকে ওই মব জাস্টিস, অর্থাৎ চাপাতি রামদা অস্ত্র শস্ত্র নিয়ে এসে তাদেরকে পদত্যাগ করানো, এবং সেটাকে দলীয়করণ করেছে। নির্বাচন কমিশন আইন করে, আইনের মাধ্যমে নির্বাচন কমিশন করা হয়েছিল। আমাদের সময় যে ইলেকশন হয়েছে 2024 সালে, এই ইলেকশনে অনিয়ম হয়েছে, একটা অনিয়ম কি দেখাতে পারবে? আজ পর্যন্ত দেখাতে পেরেছে? দেখাতে পারেনি।
জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে। প্রতিবার আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার এসেছি। একটা গণতান্ত্রিক বিধি ব্যবস্থা গোটা 15 বছর ছিল বলেই দেশের উন্নতি হয়েছে। আজকে সবকিছু অস্বীকার করা হচ্ছে। কিসের জন্য? কার স্বার্থে? এটাই আমার প্রশ্ন। আজকে ইউনূস তো অবৈধভাবে যেহেতু ক্ষমতা দখলকারী, ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য যত মিষ্টি মিষ্টি কথা বলা, কথায় একটা কাজে আর একটা। মানুষের জীবনের নিরাপত্তা নাই, সে নিরাপত্তা কেড়ে নিয়েছে। কোনো মানুষ আজকে ঘরের থেকে বেরোতে পারে না। যে মেয়েরা আন্দোলন করলো রাতভর, কই তখন তো তাদের কোনো ক্ষতি হয়নি? সন্ধ্যার পরে এখন কেউ বাড়ি থেকে বেরোতে চায় না। নিজের ঘরের মধ্যে কারো নিরাপত্তা নাই, যে কোনো সময় যে কেউ ঘরে ঢুকতে পারে। কোনো আইন নাই, আদালত নাই, বিচার নাই, ন্যায় বিচার নাই, বিচার চাওয়ার অধিকার নাই। সবই কেড়ে নিয়েছে। সব জায়গায় তার এজেন্ট বসানো আর দখলদারি। এইভাবেই কিন্তু একটা দেশকে সম্পূর্ণ ধ্বংসের দিকে সে নিয়ে যাচ্ছে। পুরো ধ্বংসের দিকে নিয়ে গেছে। কিন্তু বলছে আমরা কি সব করে ফেলবে। আর অনেকে বলছে নির্বাচন। আমি বলছি ইউনূস কিন্তু নির্বাচন দেওয়ার লোক না। গ্রামীণ ব্যাংকের এমডির পদ পেয়েছিল 1990 সালে 6,000 টাকা বেতনে। তারপর সে হাজার হাজার কোটি টাকার মালিক হলো কোত্থেকে? 400 কোটি টাকা তো গ্রামীণ ব্যাংক আমি দিয়েছিলাম যখন প্রথমবার সরকার আসি। ইউনূসকে আমি গ্রামীণ ফোনের ব্যবসা দিয়েছি। আজকে বিটিআরসি গ্রামীণ টেলিকমিউনিকেশনের কাছে প্রায় 10,000 কোটি টাকার মতো তার বকেয়া পাওনা। ইউনূস কি শোধ দিয়েছে? দেয়নি। ইউনূসের কাছে ব্যক্তিগতভাবে তার কাছেই তো প্রায় 1,000, মানে 1,100 কোটি টাকার ট্যাক্স পাওনা। 666 কোটি টাকার ট্যাক্সের মামলা, সে মামলা সে প্রত্যাহার করে নিয়েছে যখন রায় দিতে যাবে। ইউনূসের বিরুদ্ধে মানি লন্ডারিং এবং অর্থ আত্মসাতে 5টা মামলা দুর্নীতি দমন কমিশন করেছিল। ক্ষমতা এসেই সমস্ত মামলা প্রত্যাহার করে নিয়ে নিয়েছে। মানে একেবারে মানে এখন একটা সাধু সেজে গেছে। একটা ট্যাক্স নিজে দেয় না। গ্রামীণ ব্যাংকটাকে পুরো গ্রাস করে ফেলেছে। 5 বছরের জন্য তার ট্যাক্স মাফ। ইউনূস ট্যাক্স মাফ করায় নেয় নিজের। আর গরিব দুঃখী মানুষকে যে ঋণ দেয়, ক্ষুদ্র ঋণ, কই তাদের ট্যাক্স তো, তো সুদ মাফ হয় না। সেখানে তো ঠিক তাদের বাড়িঘর বিক্রি করে আদায় করে নেয়। নিজের কোলে ঝোল টানতে খুব ভালো পারে। আর তার উপর বাজেট একটা দিয়েছে, সেখানে অর্থ কমালো কেন? একটা রাষ্ট্র পরিচালনা সম্পূর্ণভাবে ব্যর্থ। অর্থনীতিকে ধরে রাখতে বা তার উন্নতি করতে ইউনূস সম্পূর্ণভাবে ব্যর্থ। সেই জন্যই তো বাজেটের টাকা কমাতে হচ্ছে। আগে আমরা তো কোনদিন কমাইনি। আমরা তো যত ঝড় ঝাপটা, অতিমারি, যুদ্ধ, আন্তর্জাতিকভাবে অর্থনৈতিক মন্দা, সেখানেও কিন্তু আমাদের প্রতি বছর বাজেট বৃদ্ধি পেয়েছে। কিন্তু এবার সেখানে কমে গেছে। প্রত্যেকটা প্রতিষ্ঠান যেগুলি আমরা করেছি সবগুলি ধ্বংস করে দিয়েছে। আজকে দেশটাকে একেবারে ধ্বংসের দিকে নিয়ে গেছে। আজকে সারা বাংলাদেশের আকাশ বাতাস স্বজন হারা বেদনায় হাহাকার। ক্ষুধার্ত মানুষের হাহাকার। কর্মহীন তরুণ সমাজের হাহাকার। মানুষের জীবনের কোনো নিরাপত্তা নাই। এইরকম একটা পরিস্থিতিতে আজকে আপনাদের সাথে মিলিত হচ্ছি। আমার মনে হয় এই লোকটার ওই মিথ্যার কথার ঝুড়ি, এটা চাই না। এত মিথ্যে কথা সে বলে কিভাবে? কাজে ওই মিথ্যার বেসাতি করেই সে দিন কাটিয়েছে। কাজে আমি দেশবাসীকে বলবো, আগামীকাল পবিত্র ঈদ। আমি জানি ঈদ পালন করার মতো আর্থিক সঙ্গতি অনেকেরই নেই। অন্তত আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে মানুষ হাসি খুশি আনন্দের সাথে ঈদ পালন করত। এবারে তো প্রতি ঘরে ঘরে হাহাকার। একদিকে পণ্যের দাম বৃদ্ধি, চাকরি হারা, কর্মসংস্থান নেই। তার উপর ইউনূসের পেটোয়া বাহিনী দ্বারা, জঙ্গি বাহিনী দ্বারা আজকে আমাদের হাজার হাজার মানুষ হয় স্বজন হারা বেদনা নিয়ে আছে, নয়তো আহত হয়ে পঙ্গু হয়ে পড়ে আছে। সকলের প্রতি আমার সমবেদনা জানাই। আবারও পবিত্র ঈদের শুভেচ্ছা জানাই। এবং 6 দফা দিবসে যারা শহীদ হয়েছিলেন 7ই জুন, তাদেরও আত্মার মাগফিরাত কামনা করে আমি আ- আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এই ইউনূসের মতো
জঙ্গি সরকারকে ক্ষমতা থেকে হটিয়ে বাংলাদেশের মানুষের জীবনে আবার শান্তি, নিরাপত্তা এবং অর্থনৈতিক উন্নতি আমরা ফিরিয়ে আনবো ইনশাল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।